এবিসি বাংলা টেলিভিশনের এডিটর্স লিক্সে সবাইকে স্বাগতম। চলুন শুরুতে জেনে নেওয়া যাক এডিটর্স লিক্সের সংবাদ শিরোনামগুলো। ভারতের উপর ট্রাম্পের অতিরিক্ত 25% শুল্ক আরোপ করায় আমেরিকাতে রপ্তানি করতে হলে ভারতকে 50% শুল্ক দিতে হবে। নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দখলদার চাঁদাবাজদের জায়গা বিএনপিতে নেই বলেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোটকেন্দ্রে বডি ক্যামেরা দেওয়ার পরিকল্পনা থাকবে, 8 লাখ আইনশৃঙ্খলা বাহিনী বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতা চাই এনসিপি। হাসিনা ব্যক্তি হিসেবে কতটা অমানুষ হয়েছিল জনমানুষ ঠিকই বুঝেছিল, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ মাহমুদ বলেছেন। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে বলেছেন অর্থ উপদেষ্টা। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। এনসিপির 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ। ঢাকায় ডিজিটাল কোর্টরুম চালু, কারাগার থেকে হবে শুনানি। শুক্রবার থেকে যমুনা সহ পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক, 13 বাংলাদেশিকে হস্তান্তর। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ নারী বাছাইয়ের ম্যাচে প্রথম খেলায় লাওসকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। শুরুতেই আমরা তারেক রহমানের বক্তব্য নিয়ে একটু আলোচনা করতে চাই, যে তিনি বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি সহ বিরোধী দলের মতের নেতাদেরকে লক্ষ লক্ষ বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল এবং কোনো নেতার বিরুদ্ধে 500 থেকে 400 মামলাও ছিল বলে তিনি মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন একটি অন্ধকার যুগের মধ্যে তো নিয়ে গিয়েছিল বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদী সরকারের দায়িত্বে থাকা আওয়ামী লীগ। বুধবার জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, শুধুমাত্র 24-এর এক মাসে গণ অভ্যুত্থানে প্রায় 1,500 বা তারও বেশি মানুষ হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা 4 বছরের শিশু রেহাই পায়নি। ক্ষমতাসীন ফ্যাসিস্টদের কারণে বিএনপির অনেক সাহসী সেনা সদস্য বা সেনা কর্মকর্তাদের হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। শেখ হাসিনার আমলে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে আরেকটি বিষয় আলোচনায় বা সমালোচনার ঝড় তুলেছে, সেটি হলো এই জুলাইয়ের শেষ সপ্তাহের দিকে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারেক রহমান সাক্ষাৎ করেছেন। সেটি একান্ত এক বৈঠক গত জুলাইয়ের শেষের দিকে করেন তিনি। আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয় সেখানে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন সরকার গঠন করতে চায় বিএনপি এবং সেই সরকার দিয়ে জনগণের কতটা উপকার করা যায়, কতটা মঙ্গল করা যায় এবং দেশের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয় বলে বিএনপির চেয়ারপারসনের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আছেন, তিনি এই মন্তব্য বিষয়টি নিশ্চিত করেন এবং গণমাধ্যমকে তিনি জানান এবং একই সাথে মার্কিন দূতাবাসও বিষয়টি নিশ্চিত করে যে তারা তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন এই বৈঠকে মিলিত হন এবং সেটা ছিল জুলাই মাসের শেষ সপ্তাহে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে পক্ষ বিপক্ষ নিয়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের হুমায়ুন কবির তিনি এই বিষয়ে বলেছেন যে আন্তর্জাতিক মহলে বিএনপি ও আগামী নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে এবং বাড়ার কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে এবং চলতি বছরে তারেক রহমান দেশে ফিরবেন সে বিষয়টিও মোটামুটি তিনি নিশ্চিত করেছেন, জানিয়েছেন হুমায়ুন কবির। তবে যে বিষয়টি বলতে হয় যে আসলে আন্তর্জাতিক মহলে বিএনপি মার্কিন সংশ্লিষ্টতা কোন লেভেলে যাবে, কিভাবে তারা মার্কিনদেরকে সামাল দেবে বা মার্কিনদের চাওয়া পাওয়ার সাথে বিএনপি কোন মতাদর্শ নিয়ে কি আলোচনা হবে, এসব বিষয় নিয়ে আসলে আলোচনা সব ধরনের ঘটছে অনেক দিনই। তবে এখন তারেক রহমান তার কোন কূটনৈতিক পলিসিতে এই দেশটির সাথে সম্পর্ক তৈরি করবেন বা সম্পর্ক রাখবেন সেটি নিয়েও ভাবনা তৈরি হয়েছে। কূটনৈতিক মহল সহ রাজনৈতিক মহলে আলোচনা এবং সমালোচনার বেশ খানিকটা ঝড়ই উঠেছে বলতে হবে এই বিষয়টি নিয়ে। এবং যেটি হয়েছে যে এনসিপির 5 নেতা এই মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা
সাবেক যে পিটার হাস যে রাষ্ট্রদূত ছিলেন তার সাথে দেখা করেছেন। কক্সবাজার গ্রামে একটি প্রচার হয়েছে এবং যে প্রচারের কারণে তাদেরকে শোকজও করেছে তাদের দল থেকে, যদিও যে প্রচার হয়েছে মার্কিন দূতাবাসে যে কর্মকর্তার সাথে সাক্ষাতে তারা গিয়েছিলেন, আসলে সেটি নয়। সেখানে গিয়েছিলেন তার সাথে ডোনাল্ড লু নামে একজন মার্কিন পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা আছেন, তার সাথে বৈঠক হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে এবং একটু রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা হচ্ছে এবং এরকমই হলেও বিষয়টি তারা কেউ স্বীকার করেনি এবং এনসিপির 5 নেতা তাদেরকে শোকজ করেছে। তারা এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শ্রীপাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এবং গণমাধ্যমে এরকম বিবৃতির তথ্য পাঠানো হয়েছে। নোটি প্রাপ্তরা হলো দলটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের 2 মুখ্য সংগঠক সার্জিজ আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। নোটিশে বলা হয়েছে গত 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে তারা কেন এবং তারা 5 জন কেন দলের কেন্দ্রীয় নীতি নির্ধারণের পর্যায়ে তথ্য না জানিয়ে কক্সবাজারে নিজেরা বিনোদন করতে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন এই সংক্রান্ত তথ্য তারা জানতে চেয়েছেন এবং 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা অনুরোধ করা হয়েছে। জুলাইয়ের দিকে যে বিষয়টি জানানো দরকার যে নির্বাচনী ট্রেন্ডটা চালু হয়ে গেছে, এরকমই বোঝা যাচ্ছে যে গত 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ যখন প্রধান উপদেষ্টা বলেছিলেন যে নির্বাচন 5 ফেব্রুয়ারির মধ্যে ভোটের আয়োজন করবার জন্য, অর্থাৎ বাংলাদেশে আগামী রমজানের আগে ফেব্রুয়ারির মধ্যে এক নির্বাচন করবার জন্য যে তিনি নির্দেশ দেবেন বলে জানিয়েছিলেন, সেই নির্বাচনী ট্রেনটি চালু করে দিয়ে আজ কিন্তু তার সরকারের না তার প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনকে যে তারা যেন ভোটের আয়োজন করে রোজার শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে সেই জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং এটি প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য কিন্তু নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে এবং এটি নিয়ে বেশ আলোচনা ভালোই হচ্ছে যে নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশাটা কেটে গেছে এবং নির্বাচনী ট্রেন চালু হলো। যারা নির্বাচনের পক্ষে আছে বা জুলাই অভ্যুত্থানের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে আকাঙ্ক্ষা করছে, জনাকাঙ্ক্ষা তৈরি করেছে, তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে এবং সে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। তবে একটি বিষয় এখন জানানো দরকার যে জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণতা পায়নি এবং নির্বাচন অন্তর্বর্তী সরকারের জুলাই প্রকৃত সংখ্যাও নির্ণয়ন করতে পারেনি, ব্যর্থ হয়েছেন এবং নির্বাচনের আগে তারা চেয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং একই সাথে সংস্কারের সকল বাস্তবায়ন হবার পর তারা নির্বাচন দাবি করেছেন। সেটি হলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা দাবি করেছে এবং তারা একটি প্রেস কনফারেন্সে বলেছে যে জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণে ব্যর্থ হয়েছে জুলাই ঘোষণাপত্র এবং জাতীয় নাগরিক পার্টি সেটি মনে করছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের আগে সংস্কার বিচার ও প্রশাসনের নিরপেক্ষতা প্রতিশ্রুতি চেয়েছে তারা সংবাদ সম্মেলনে এই দাবিটা জানিয়েছেন। এই দলটির সদস্য সচিব আক্তার হোসেন সেই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এদিকে সরকার একটি উদ্যোগ নিয়েছে, সেটি হলো ডিজিটাল কোর্টরুম। ঢাকার আদালতে জঙ্গি সহ ভয়ঙ্কর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদের কারাগারে রেখে ডিজিটাল মামলার মাধ্যমে শুনানি করার জন্য চেষ্টা করা হবে এবং সেটি করার জন্য কোর্টরুম প্রস্তুত করা হয়েছে। বুধবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ বিষয়ে একটি অফিস আদেশ দিয়েছেন। ওই আদেশে বলা হয়েছে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির বিভিন্ন আদালতগুলোতে অনেক চাঞ্চল্যকর মামলা সহ জনগুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন, সেই বিচারাধীনটাকে সঠিকভাবে বিচার কার্যক্রম করবার জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিষয়টি ভালো। আর একটি বিষয় যেটি হলো যে ঠাকুরগাঁয়ে হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আটক 13 বাংলাদেশিদের বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করেছে এবং সেটি নিয়ে বেশ হচ্ছে যে বিএসএফ এর মধ্যে একটা পতাকা বৈঠক হয়েছিল গত মঙ্গলবার রাতে এবং সেখানেই তারা এই 13 জনকে হস্তান্তর করেছে এবং অধিকাংশ এদের মধ্যে 5 জন পুরুষ, 2 জন নারী এবং 7 জন শিশু রয়েছে যারা কাজের সন্ধানে নিজেদের অন্যান্য প্রয়োজনে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এটি একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে পুশব্যাক না করে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যে গ্রহণ করার এটি আইনগত আইন সিদ্ধবাদ, এই উদ্যোগটি ভালো, এরকম উদ্যোগ হওয়া উচিত বলে মনে করছেন পর্যবেক্ষক মহল এবং কূটনৈতিক মহল। আশা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বড় পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটি হলো লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন যে সচিবালয়ের বৈঠকে তিনি জানান যে দেশে 47,000 ভোট কেন্দ্রে প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেবার পরিকল্পনা করা হচ্ছে এবং তিনি বলেছেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে একটি করে সেই ক্যামেরা একটি পুলিশের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তার হেফাজতে রাখার ব্যবস্থা করা হবে। তিনি বলেছেন প্রিজাইডিং অফিসার যে ভোটের দিন নির্বাচনী কেন্দ্রে থাকেন সেই ব্যবস্থা করা হবে, তাদের সঙ্গে থাকবেন আনসার পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য, তাদেরকে নিরাপত্তা দেবে। বিষয়টি ভালো দিক। এখানেও যদি সেই উদ্যোগটি যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের দেশের যেমন যে সংকটগুলো তৈরি হচ্ছে সেই সংকটের হাত থেকে তৈরি হবে। নির্বাচনে ভোটের আগে মানুষ যে শঙ্কায় থাকে, প্রিজাইডিং অফিসার তারপরে ভোট কেন্দ্রে যারা থাকেন দায়িত্বে দ্বিতীয় তারা যেতে চান না, ভয় তাই আতঙ্কেতে সে আতঙ্কটা কাটবে, শঙ্কাও কাটবে। আরেকটা বিষয় এখন জানানো দরকার, সেটি হলো যে দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত পর্যায় থেকে ঘুরে দাঁড়াচ্ছে বলে অর্থনীতি উপদেষ্টা বলেছেন। যদিও তিনি বলেছিলেন রাজনৈতিক বন্দোবস্তের সরকার ছাড়া আসলে দেশের অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড়ানো কঠিন কাজ, তারপরেও তিনি এই মন্তব্য করেছেন এবং তিনি বলছেন যে এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে যে ট্রেন রোডম্যাপ ঘোষণা করে ফেলেছে এটি যদি হয়ে যায় তাহলে আমাদের অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরবে। এখন ওই যে 20% যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক নামানো সম্ভব হয়েছে 35% থেকে তাদের আরোপিত, এটিও একটি ভালো দিক। যদিও 20% অনেক, ব্যবসায়ীরা তারপরেও এটিকে সাধুবাদ জানিয়ে গ্রহণ করেছেন এবং এখন যদি নীতি সহায়তা দিয়ে রাজনৈতিক সরকার হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারই হোক ব্যবসায়ী মহলকে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসার পরিবেশ সৃষ্টি, একই সাথে যে আমাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, তারপরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি খাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনার জন্য যে চ্যালেঞ্জগুলো সেগুলোর জন্য মোকাবেলায় কিছু নীতিগত সহায়তা দেওয়া সম্ভব হলে আমাদের অর্থনীতি অবশ্যই চাঙ্গা হয়ে উঠবে। সবচেয়ে সুখের বিষয় যেটি আমাদের জানাতে হয় সর্বশেষে সেটি হলো লাওসকে আমাদের প্রস্তুতিমূলক খেলায় বাংলাদেশ 3-1 গোলে হারিয়েছেন। যেরকম এটি আমাদের নারী অনূর্ধ্ব 20 ফুটবল দল হারিয়েছেন, এটি একটি শুভ সংবাদ। এরকম শুভ সংবাদ সকল ক্ষেত্রে আসুক, বাংলাদেশ এগিয়ে চলুক, বাংলাদেশের অনিয়মগুলো থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক, রাজনৈতিক হিংসা বিদ্বেষ হানাহানি থেকে বেরিয়ে আসুক, শুভমনয়ের দিকে এগিয়ে যাক, সুন্দর সুন্দর বিষয়গুলো উপস্থাপিত হোক, আমরা এগিয়ে যাব এই আশা নিয়ে আগামী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।